প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। মিন্টু বিদেশ যাইব, দেখা গেল যে ভিসা পাইয়া গেছে। তোমারে বিয়ে করার আগেই প্লেনে উঠা বসলো, তোমারে বিয়েটা করলো না তখন। আপনি আমার কি করতে চান? তুমি অন্য কাউরে বিয়ে করো, মিন্টুরে বিয়ের ব্যাপারে তুমি কিন্তু রাজি হো না। বাস্তবতা হইল মিন্টু টাকা গেছে, কার কাছে যেন টাকা পায়, কয়দিন থাকবো, একবারে ভিসা টাকা নিয়ে বাড়িতে আসবো। এদিকে খালি মায়ের মিন্টুর লোকে তোমার বিয়ের কথা কয়। শোনো আসমা, জীবনে ভালোবাসাটা দরকার, বেশি কিছু দরকার নাই। যদি ভালোবাসাটা থাকে তাহলে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সুখে শান্তিতে থাকা যায়। এই যে দেখো, আমরা এখন দুইজন এই রাস্তার পাড়ে একটা টুলে বসছি, কত ভালো লাগতেছে না? রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা উজ্জ্বল মাহমুদ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান সময়টা কেমন যাচ্ছে? সময় ভালোই যাচ্ছে, সবসময় চেষ্টা করি ভালো যাওয়ানোর জন্য। আসলে ভালো যাওয়াটাই জরুরি। আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, সবসময় যেন আমরা ভালো থাকতে পারি, সেই চেষ্টাটাই আসলে সবার করা উচিত। অভিনয় নিয়ে তো নিশ্চয় অনেক ব্যস্ত এখন। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশি কাজ করা হচ্ছে আপনার। জি, মঞ্চের মানুষ, মঞ্চকে কি মিস করা হয়? অবশ্যই মঞ্চকে মিস করি। কারণ মঞ্চের একটা আমি যখন মঞ্চে শুরু করি, মানে থিয়েটারে, তখন আসলে কোনো উদ্দেশ্য ছিল না যে আমি কি করব, মানে অভিনয়টা যে আসলে প্রফেশনালি নিব বা এটাই পেশা হয়ে যাবে বা এটাতেই জীবন ধারণ করব এটার মাধ্যমে, সেটা আসলে ছিল না। ওইটা ছিল একদমই ভালো লাগার জায়গা। মানে থিয়েটারে গেলে আমার খুব বাচ্চাদের মতো মনে হতো। থিয়েটারে যখন ওয়ার্কশপ করতাম বা আমরা রিহার্সাল করতাম বা প্রোডাকশনের কাজ করতাম, সেখানে খুব আন্তরিকভাবেই করতাম। মানে ওইখানে আমি টায়ার্ড হতাম না কখনো, এবং কখন যে সময় চলে যেত তখন ওটা বুঝতামই না। মানে এত ভালো লাগতো ওই কাজগুলো করতে। তো ওইটা আসলেই খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, এবং সেখান থেকে অনেক কিছু আমি শিখেছি। লাইফটা ডিসিপ্লিন হয়েছে, অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। তো আবার যদি আমি পারফরমেন্সের জায়গায় বলি, পারফরমেন্স করতে গেলে একদমই তো ডিরেক্ট অডিয়েন্সের সঙ্গে খুবই, মানে এই যে যোগাযোগটা খুবই মজা লাগে, একদম সরাসরি। এবং যদি কখনো একটা ডেলিভারি ভালো লাগে অডিয়েন্সে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে রেসপন্স করে, ওইটা খুব ইন্সপায়ার্ড করে। তো অবশ্যই সেই জায়গা থেকে মঞ্চকে মিস করি। অবশ্যই। মঞ্চের এই বিষয়টা নিয়ে আরো জানবো আপনার কাছ থেকে। তার আগে শুনি যে এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ, এবং সেখানে আমরা আপনাকে একটি চরিত্র দেখছি। তো আপনি একজন শিল্পী হিসেবে বা একজন অভিনয় শিল্পী হিসেবে আসলে নিজে কতটুকু এই চরিত্রে, এই গল্পে অভিনয় করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? প্রত্যেকটা চরিত্রে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ অভিনেতার কাজই তো তাই, যে আমি যেটা না সেটাকে আসলে প্রোটেক্ট করা। তো যখন একটা চরিত্রের সঙ্গে ইনভলভ হই কোনো একটা প্রোডাকশনের সঙ্গে, তখন ওই চরিত্রটাকে ধারণ করার চেষ্টা করি, এবং যদি ওইটা প্রপার হয়, মানে আমি যদি ঠিকঠাক ঢুকে যেতে পারি ওই চরিত্রের মধ্যে, তাহলে এটা সবসময়
এনজয়েবল হয়, হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, ওই এক্সপিরিয়েন্সটা খুবই মজার হয়, অনেক দিন ভেতরে থেকে যায় যে হ্যাঁ ওকে আমি একটা ভালো জায়গা বা ভালো চরিত্রে ইনভলভ হতে পারছি বা ওইটা প্লে করতে পারছি। আচ্ছা, এবং এটা কিন্তু অ্যাক্টিং এর সময় বোঝা যায়, যদি না হয়। আমার এরকম অনেকবার হয়েছে যে একটা চরিত্র করছি কিন্তু কোথায় যেন মনে হচ্ছে যে হচ্ছে না। হ্যাঁ, মানে এমনি নিজের হয়তো- মন মতন বা হ্যাঁ, একটা সন্তুষ্টি জায়গাটা হ্যাঁ, আসছে না। হচ্ছে না। তখন আমি দেখছি যে পরবর্তীতে স্ক্রিনে দেখার পরে মনে হয়েছে যে আসলে ওইটুকু হয় নাই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু যখন হয় তখন কিন্তু বোঝা যায়। আচ্ছা, মানে চরিত্রটা আপনি যখন অভিনয় করছেন তখনই বুঝতে পারেন যে কতটুকু আসলে প্রপার হতে হচ্ছে। একদমই তো আসলে প্রপার তো পুরোটা হওয়াটা একটু ডিফিকাল্ট, চেষ্টা করতে পারি আমরা। চেষ্টাটা কিন্তু একটু কাছাকাছি পৌঁছাইতে পারলে ওটা বোঝা যায়। আর দর্শকদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন এই নাটকটি নিয়ে? ভালোই বলা যায়। এখন তো আসলে যে অবস্থা বা যেরকম ভাবে আমরা সবাই ব্যস্ত, যে আমরা প্রোডাকশনগুলো দেখি বা দেখি কি না, কিন্তু যারাই দেখছে বা যারাই দেখেছে তারা খুব ভালো বলেছে। এবং আমি দেশের বাইরে থেকেও রেসপন্সটা ভালো হ্যাঁ, পেয়েছে। অনেক সময় ধরুন মেসেঞ্জারে, মানে আমরা তো এখন সোশ্যাল মিডিয়াতেও আছি, তো মেসেঞ্জারে কিন্তু এখান থেকে আসে যে আপনি আমাকে একদম পার্টিকুলার এই গল্পের কথাই বলেছে কলকাতা থেকে, ও যে ঘরের শত্রু বিভীষণে আপনার চরিত্রটা অনেক ভালো লাগছে। আচ্ছা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কিন্তু আমরা তো আপনাকে দেখছি একটু নেতিবাচক একটা চরিত্রে, তো সেটা সেটা আসলে কতটুকুখানি চ্যালেঞ্জিং আপনার কাছে? যে কোনো চরিত্রই তো আসলে চ্যালেঞ্জিং। তারপরও নেতিবাচক বিষয়টাকে একটু অন্যরকম ভাবে চিন্তা করার বিষয় থাকে। হ্যাঁ, একটু থাকে। মানে আমরা তো বেসিক্যালি প্রত্যেকটা মানুষ, সেটা নারী পুরুষ যাই হোক, বেসিক্যালি তো আমরা ভেতরগত জায়গায় হিরো, খুবই পজিটিভ। হয়তো আমার ভেতরে হয়তো খারাপ অনেক গুণ থাকতে পারে, কিন্তু বেসিক্যালি আমি কিন্তু সেইটাকে ওভারলুক করে আমি কিন্তু নিজে ভাবি না আমি হিরো, হ্যাঁ, সবার মধ্যে আমি স্পেশাল। এটা কিন্তু সবার সেটাই। ক্ষেত্রেই হয়। তো যখন আমরা অভিনেতারা যখন একটা এরকম নেগেটিভ চরিত্রে বা নিজেকে ভিলেন হিসেবে নিজেকে ভিলেন চিন্তা হিসেবে করতে যখন হয়। পোর্ট্রেট করতে যাই, তখন একটু মুশকিল হয় হ্যাঁ। যে বাস্তব জীবনে তো এটা করতে গেলে আমার ভেতরে বিবেকে নাড়া দেয়। অবশ্যই। তো যেমন এই চরিত্রটা আমার যতটুকু মনে পড়ছে যে এই চরিত্রটা আপাতমস্তক খারাপ মানুষ, খুবই স্বার্থপর একটা মানুষ। তার সে তার স্বার্থের জন্য করতে পারে না এমন কোনো কিছু নাই। এবং যদি স্বার্থে তার প্রয়োজন হয়, যে কোনো শত্রুকেও সে গলায় জড়ায় ধরতে পারে। আবার স্বার্থে যদি আঘাত লাগে তাহলে তার খুব আপনজনকেও সে আঘাত করতে পারে, এরকমই একটা চরিত্র। আচ্ছা, তো এইটা তো বাস্তব জীবনে, এইটা যখন আমি ঘটাবো তখন আসলে বিবেকে কিন্তু একটু নাড়া দেয়, ওইটা করতে পারি না প্রপার। মিনিমাম যদি বিবেকবান মানুষ হয়, তো তখন গিয়ে মুশকিল হয় এই চরিত্রে। তো একটু জোর করে করতে হয়, তারপর তখন নিজের সাথে ভুলে যাই, নিজের একটা দান দিক তখন ভুলে তৈরি যাই হয়, যে হ্যাঁ। আমি আসলে উজ্জ্বল না, আমি আসলে অমুক। এবং এই মানুষটা বা এই মেয়েটার সঙ্গে আমার চিট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তখন এইভাবে গিয়ে আসলে এই চ্যালেঞ্জটাকে তখন ওভারকাম করি আর কি। আচ্ছা, আপনি এখানে কো আর্টিস্ট হিসেবে কাদেরকে পেয়েছেন? ডিরেক্ট আমার কো আর্টিস্ট হচ্ছে আনিলা তানজুম, মোশাররফ ভাই, সুজাত শিমুল, এরকম। ইন্টারাকশনটা তাদের Interaction সাথেই গুলো হয়। তাদের সাথে। আচ্ছা, শাহজিন আহমেদ বাবু ওনার পরিচালনায় এবং শফিকুর রহমান শান্তনুর গল্পে ঘরের শত্রু বিভীষণ, যেখানে আপনি অভিনয় করছেন, তো এর আগে কি আসলে এই টিমের সাথে কাজ করা হয়েছে আপনার? সাজানের সঙ্গে আমার কাজ হয়েছে, আচ্ছা, অনেকবারই হয়েছে, এবং দেশের বাইরেও হয়েছে। আমরা দেশের বাইরে গিয়েও বেশ কয়েকবার মালয়েশিয়ায় ওর সঙ্গে আমি সিরিয়াল, ঈদের নাটক, সিঙ্গেল নাটক কাজ করেছি, ঢাকায়ও কাজ করেছি। পরিচালকের সাথে মানে আর্টিস্টের যদি কোঅর্ডিনেশনটা প্রপার হয় তাহলে মনে হয় কাজটা অনেক বেশি ভালো হয়। সেক্ষেত্রে শাহজিন ভাইয়ের সাথে আপনার সম্পর্কের জায়গা বা কোঅর্ডিনেশনের জায়গাটা কেমন, বা উনি পরিচালক হিসেবে আসলে কেমন? পরিচালক হিসেবে আমি আমার কাছে তাকে যোগ্যই মনে হয়। লিখে ভালো, লেখাটা যদিও এই গল্পটা বোধহয় এই গল্পটা তার না, এটা শান্তনু লিখছে, কিন্তু ওর লেখাটাও ভালো। আর পরিচালক হিসেবে বলবো যোগ্য। আর তার চেয়েও বড় কথা, সাজিনের সঙ্গে আমার এই কাজ করতে করতেই
রিলেশনটা খুব ভালো একটা জায়গায় আচ্ছা। গেছে, যে কারণে যে কোনো গল্পে ও যদি কোনো একটা চরিত্রের কথা বলে এবং ও একটা দুইটা লাইন বললে আমরা বুঝে ফেলি যে মানে চরিত্রটা আন্ডারস্ট্যান্ডিং ও এর এইভাবে জায়গাটা সুন্দর চাচ্ছে। হয়েছে। হ্যাঁ, তো এই বোঝাপড়াটা আছে। আচ্ছা, এটা ছাড়া আর অন্যান্য কোন কোন নাটকে এখন কাজ করা হচ্ছে? এই মুহূর্তে আমি টেলিভিশনের জন্য এই সিরিয়ালটাই করছি, আচ্ছা, আর কিছু কখনো কখনো সিঙ্গেল নাটকগুলো করছি। এর বাইরে আমার বেশি আসলে ব্যস্ততা এই মুহূর্তে ওটিটির সিরিজ বা ফিল্মগুলো নিয়ে, সেখানে একটু আমি বেশি ফোকাস করার চেষ্টা করতে করছেন। চাই, যে এমন না, মানে ফোকাস তো এরকম না, মানে অফারটা বেশি আসছে। অফারটা ওই জায়গা থেকে আসে। তো সেই জায়গাতেই বেশি কাজ করা হচ্ছে। আচ্ছা, ওটিটি প্ল্যাটফর্মে যখন কাজ করেন সেখানে দর্শকদের যে রেসপন্স এবং টেলিভিশন নাটকে বা টেলিভিশন মিডিয়াতে যখন কাজ করেন সেখানকার যে দর্শকদের রেসপন্স, কোনো জায়গা থেকে কি মনে হয় যে দর্শকদের ভ্যারিয়েশন আছে বা দর্শক আলাদা? একটু মনে হয়, কারণ এখন তো একটু আমরা কিন্তু আসলে খুব ব্যস্ত সময় পার করছি আমাদের জীবন ধারণের জন্য। কিন্তু যে আগে যেরকম 9টা 5টা হয়তো কাজ করলে এরকম কিন্তু আসলে না। এখন না। জীবন ধারণের জন্য যে যে আমাদের যা জীবন যাত্রাটা পরিবর্তিত যাত্রাটার হয়েছে। পরিবর্তনের কারণে আমাদের একটু ব্যস্ত থাকতে হয়। তো সেক্ষেত্রে হয়তো আমরা এই যে এন্টারটেইন দুনিয়াতে আমরা একটু হয়তো কম ইনভলভ হই, তো যে কারণে যে একটু ভাগ হয়ে আছে টেলিভিশন নাটক। এখন ইউটিউব অনেক জনপ্রিয়, জি। সেখানেও টেলিভিশনের নাটকগুলো উঠে যায়। তো দুইটা মাধ্যম, একটা টেলিভিশন আর ওটিটি। যদি আমরা বলি ওটিটিতে কিন্তু একটু আপনাকে টাকা বার্ন করে দেখতে হয়। জি, টেলিভিশন কিন্তু আমি টেলিভিশন অন করলে দেখতে পাই বা ইউটিউবেও আমি দেখতে পাই কোনো খরচ ছাড়া। কিন্তু ওটিটিতে আমাকে দেখতে গেলে কোনো কন্টেন্ট আমাকে পে করতে হবে। তো সেই জায়গা থেকে এমনিতেই আসলে অডিয়েন্স একটু ভাগ হয়ে আছে। অবশ্যই। এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোর অডিয়েন্স মূলত ইয়াং জেনারেশন। হ্যাঁ, ইয়াং ইয়েও আছে, মানে সব বয়সেরই মানুষজন ওটিটি Mixed দেখে। আছে। কিন্তু গল্প এটা ভ্যারি করে কোন গল্প আসছে, কন্টেন্টের উপর ডিপেন্ড কন্টেন্টের করে। উপরে ডিপেন্ড করে। যে কিন্তু ওভারঅল যারা ওটিটিতে কাজ দেখতে চায় তারা আসলে দেখেই, সবগুলো কন্টেন্টই দেখতে চায়। কারণ ওটিটিতে একটা বিষয় হচ্ছে কি, অনেক সময় আমাদের টেলিভিশন তো আমরা বলি এক ধরনের ড্রয়িং রুম মিডিয়া, এখানে অনেক ধরনের লিমিটেশন থাকে। গল্পের জায়গাও আরও ব্যাপ্তিটা একটু ছোট কখনো কখনো। তো সেই জায়গা থেকে একটা গল্প অনেক ডিটেল দেখানো যায় ওটিটিতে, এবং খুব রিয়েলিস্টিক ভাবে দেখানো যায়। সেটা কি ইতিবাচক নাকি নেতিবাচক? এইটা কারণ যখন ইয়াং জেনারেশনরা দেখছে এবং সেখানে যখন কোনো রকম কোনো লিমিটেশন বা রেস্ট্রিকশনের বিষয়টা থাকছে না, কারণ কোনো কোনো জায়গাতে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো কন্টেন্টের কারণে। আর সেটা ডিপেন্ড করে আপনি আসলে কিভাবে দেখছেন আর কি ধরনের কন্টেন্ট এখন আসছে। সব যে আসলে নেতিবাচক হবে তা না। একটু শুনি যে ওয়েব ফিল্ম কোন কোনগুলো মানে সাম্প্রতিকভাবে রিলিজ হয়েছে বা সামনে হবে কাজ করছে আমার এখন? খুব রিসেন্ট ওয়েব ফিল্ম মানে আমার লাস্ট একটা রিলিজ হয়েছে হইচইতে, সেটা ওয়েব ফিল্ম একটা সিরিজ রুমি নামে। আচ্ছা, এটা ডিরেক্টর ছিল ভিকি জাহেদ। ও আর আরেকটা খুব রিসেন্ট আমি কাজ শেষ করলাম, এটা একটা ওয়েব ফিল্ম। এটা আশিক হচ্ছে তাইফুর জাহান আশিক, এটা ডিরেক্টর। এটার নাম অপুরুষ। এখনো এটা আমি বলতে চাচ্ছি না বা বলা একটু ইয়ে আছে যে কোথায় এটা যাবে। এটা আচ্ছা। জাস্ট ডাবিং শেষ করলাম। এই আচ্ছা, মুহূর্তে। এবার একটু যদি যাই পেছনের দিকে, শুরু যেটা করেছিলাম মঞ্চ থেকে, সেই মঞ্চ দিয়ে তো যাত্রাটা শুরু হলো অভিনয়ের সাথে। মানে মঞ্চে কিভাবে আসা? আমার মঞ্চে আসা মানে আমার খুব ভালো লাগতো অভিনয়টা। আমি কিন্তু প্রচুর নাটক দেখতাম আগে। আচ্ছা, মানে আমি ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আমার খেলাধুলা আমি করতাম, কিন্তু আমার যেটা ছিল, আমি একদম ছোটবেলা থেকে আমার কেন যেন নাটক দেখতে ভালো লাগতো, অভিনয় দেখতে ভালো লাগতো। তখন আমি যখন দেখি আফজল ভাইদের নাটক, যুবদা আসাদুজ্জামান ছিল, নূর। নূর ভাই, হ্যাঁ যুবদা মানে খালেদ খান, ওনাদের সময় আমি তাদের প্রচুর নাটক দেখেছি এবং রেগুলার আমি একটু দেখতাম। তো আমি যে বয়সটার কথা বলছি তখন হয়তো একটু কার্টুন বা এগুলা দেখার বয়স, কিন্তু আমি কেন যেন ওইগুলোই দেখতে ভালো বাংলা লাগতো। নাটকগুলো। বাংলা নাটকগুলো দেখতে ভালো লাগতো। তখন আমাদের ইয়ে ছিল, কালার টেলিভিশন ছিল না, সাদা কালো
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, তখন ওইটাতে আমি নিয়মিত নাটক দেখতাম। এবং তখন মাসে বোধহয় একবার ইয়ে হতো, সিনেমা দেখাইতো, শুক্রবার দুপুরে। এরকম। হ্যাঁ, তো ওইটার জন্য আবার ওয়েট করতাম। এবং দেখা গেল যে বুধবার বা বৃহস্পতিবারে একটা নাটক যাবে, সেটার জন্য ওয়েট করতাম। আর অন্যান্য সময় গিয়ে আসলে খুব একটা টেলিভিশনে হতো না, নাটকটাতেই আমাকে টানতো। সেই জায়গা থেকে আস্তে 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 সেরকম হইতে 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 একটা সময় আমি যখন একটু 9-10-এ পড়ি, আমি তখন থেকে আমি তখন ওই পত্রিকা রাখতো বাসায়, পত্রিকায় সিনেমার অনেক বিজ্ঞাপন থাকতো বড় বড়, হ্যাঁ, এবং মানে ওইখানে বিনোদন পাতা যেটা হ্যাঁ ছিল, বিনোদন হ্যাঁ। পাতা ছিল। তো সেইখানে আবার নাটকের বিজ্ঞাপন দেওয়া হতো, অ্যানাউন্স করা হতো যে আজকে মহিলা সমিতিতে বা গাইড হাউসে ও এই শোটা আছে। তা আমি ওইটাতে ইন্টারেস্ট ফিল করছি, এবং এক সময় আমি বেলিউডে গিয়ে টিকিট কেটে মঞ্চ নাটক দেখছি। এবং ওই প্রথম আমার মনে আছে সেটা আরণ্যকের একটা নাটক ছিল, মানে প্রথম দেখা মঞ্চ প্রথম নাটক। দেখানো মঞ্চ নাটক আরণ্যকের ইবলিশ। আচ্ছা, এটা মামুন ভাইয়ের ডিরেকশনে ছিল। ওই নাটকটা দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম যে আরে এত এই মানে এইভাবে এন্টারটেইন হইতে পারে, করতে হ্যাঁ, পারে মানে মানুষকে, এইভাবে উপস্থাপন করা উপস্থাপন যায়। করাটা আমার কাছে খুব মজা লাগছে। এবং আমি তখন থেকে নিয়মিত নাটক দেখতাম, টেলিভিশনে নাটক দেখতাম, পড়াশোনা করতাম, আবার আমি মঞ্চে গিয়ে মাসে একবার দুইবার হলে আমি বেলিউডে গিয়ে নাটক দেখতাম। এবং একটা সময় গিয়ে আমি যখন ইন্টারমিডিয়েটের পরে আমি ওইখানে ওই বেলিউডে ছিল, বিভিন্ন জায়গায় পোস্টারে দেখতাম যে নাট্যকর্মী নেওয়া হবে, এই করবে, তখন আমি একটা দলে জয়েন করি। তখন থেকে শুরু। কোন দলে জয়েন করেন তখন? তখন আমি প্রথম জয়েন করেছিলাম সেন্টার ফর এশিয়ান থিয়েটারে। আমি মঞ্চে কাজ করতে করতে তারপরে টেলিভিশনে আমাকে আমাদের একজন ডিরেক্টর ছিলেন, অরণ্য আনোয়ার, উনি খুব রেগুলার তখন কাজ করতেন, খুবই পপুলার ছিলেন, ওনার প্রচুর ভালো ভালো নাটক আছেন। তো ওনার একটা স্বভাব ছিল, সেও এরকম মঞ্চ নাটক দেখতো মাঝে মাঝে, আবার সে খুঁজতো কারা নতুন, কার ভেতরে ওই প্রতিভাটা আছে। তো সে তখন আমাকে একরকম ওই বেলি রোড থেকে, তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল রাসেল নামে, তো আমার সঙ্গে পরিচয় করে দিছে। এবং তখন আমি ওনার একটা নাটকে একটা সিনে আমি অ্যাক্টিং করি। তো ওই সিনটা করার পরে উনি এসে আমাকে জড়ায় ধরছিলেন। আচ্ছা, তারপর সে বলছে তুমি তো অনেক ভালো অভিনয় করো, তুমি নিয়মিত অভিনয় করো। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে। তারপরে উনি আবার আমাকে তখন টাকা দিল একটা, মানে 500 টাকা, আচ্ছা, ওটা রেমুনারেশন, গাজীপুরে আমার মনে আছে। তো তারপর তার সঙ্গে আর যোগাযোগ নাই আমার। আচ্ছা, তার ধরেন সম্ভবত 6 মাস বা 1 বছর পরে উনি আমার নাম্বার জোগাড় করছে, ওই যে ওই রাসেলের মাধ্যমে। আচ্ছা, ওনার কাছে উনি তখন ওই নাম্বারটা নেয় নাই, তো জোগাড় করে উনি আমাকে ফোন দিয়েছে একদিন যে আমার নাম অরণ্য আনোয়ার, তোমাকে আমার একটু দরকার আছে। আমরা আচ্ছা কোথায় আসবো? বলে যে কালকে কাকরাইলে এসো, কাকরাইলে একটা প্রোডাকশন হাউস ছিল, তো এখানে আসো। পরে এখানে গেলাম, তারপর উনি আমাকে এক ধরনের ইয়েই বললেন যে তুমি, তোমার বলছিলাম না রেগুলার কাজ করতে, তুমি যোগাযোগ করো না আমার সঙ্গে, খুঁজে পাই নাই। আমি এরকমই মানে, তো তখন সে বললো তুমি এখন কাজ করো। এর পরের দিনে আমাকে নিয়ে গেছে সে আচ্ছা, কাননে কুসুমকলি নামে একটা সিরিয়াল চ্যানেল 1-এ হয়েছিল, ওইটাতে আমি প্রথম তার ডিরেকশনে কাজ শুরু করি। সেই শুরু। তারপর থেকে তো রেগুলার বেসিসে আপনি আর কাজ করলেন। তারপরে ওই ওনার ওই সিরিয়ালটা করতে করতে আমি এনটিভিতে একটা সিঙ্গেল Production-এর সাথে নাটকে যুক্ত কাজ হলেন, করি। হ্যাঁ। ওইটা একদিন দুই দিন শুটিং এর পরে আমার ওই অফারটা আসে এনটিভির একটা প্রজেক্টের জন্য। তো সেটা এখানে এনটিভিতে 16ই ডিসেম্বরে বিশেষ নাটক হিসেবে যায়। এরপর থেকে আমি এনটিভিতে খুব নিয়মিত কাজ শুরু হয়ে যায় সেই আমার। শুরু, আর আজ অবধি ঘরের শত্রু বিভীষণে আপনাকে আমরা পেয়েছি। সামনের দিনগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে, কিভাবে কাজ করতে চান, বা একটা নিজের থাকে না আমার ওইভাবে ক্যারিয়ারের একটা কখনোই লেআউট? বেসিক্যালি কোনো পরিকল্পনা করে কোনো কিছু হয় না, মানে আমি আসলে ওইটা করি না, হয়ে ওঠে না। যেটা চলছে সেটা চলছে, কিন্তু আমি যখন যে কাজটা পাই বা যে কাজটা করি সেটা একটু মনোযোগ দিয়ে করি। আচ্ছা, তো ওই যে মনোযোগ দিয়ে করলে হয়তো কাজটা একটু বেটার হয়, দেন আমি পরবর্তীতে আবার
অপরচুনিটি পাই। এটা হচ্ছে আমার আমার জীবন চলা আর কি। আমার কোনো খুব বেশি প্ল্যান করে কোনো কিছু হয় না। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ভীষণ ভালো থাকবেন আর শুভকামনা রইল আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আজকে এখানে ডেকে আনার জন্য। আমি অনেকদিন পরে আসলাম এরকম একটা প্রোগ্রামে। তো সবাইকে ধন্যবাদ এবং এনটিভির দর্শককেও ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।